উপস্থিত দর্শক মন্ডলী, আমার দিদিমণি তো বলেই দিল এই সাংস্কৃতিক মঞ্চে এরকম গান করলে আমাদের সাংস্কৃতিক বিঘ্ন ঘটবে। তবে যাই হোক, আমরা মালদা থেকে এসেছি, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে জানি না, একটু ভালো লেগে থাকলে হাততালি দিলে বুঝতাম যে ভালো লেগেছে। এই যে আপনারা হাততালি দিলেন, এতে কি আপনারা কোন রকম উপকার পেয়েছেন? কোন রকমের উপকার পেয়েছেন দাদা ভাই? কিরকম পেয়েছেন? অনেক উপকার পেয়েছেন, কিন্তু বুঝে উঠতে পারেননি। এই হাততালি দিলে প্রথম উপকারটা কি জানেন? অনেকক্ষণ ধরে এদিক সেদিক বসেছিলেন, হাতে ধুলোবালি লাগা ছিল, ঝরে ঝরে হাততালি দিলেন, সেটা ঝরে গেল। এটা উপকার নাকি? বলুন, উপকার নাকি? বেশ বলেছেন। হ্যাঁ, 2 নম্বর উপকার জানেন? এই যে শীতের রাতে আপনারা বাইরে বসে আছেন, প্রত্যেক মানুষকে দেখছি এইভাবে বসে আছি, কারণ এই শীতের রাতে হাতের তালুটা কোন করছি, গায়ে ঠান্ডা ধরছি, ঠান্ডা ধরলে সর্দি ধরবে, এরকম অনেক রকমের অসুখ আসতে পারে। তাই জোরে জোরে হাততালি দিতে থাকবেন, দেখবেন হাতের তালুটা গরম হতে থাকবে, তাতে শরীরও গরম হবে। হবে কিনা বলুন দিদিভাইরা, বলুন হবে কিনা? তাতে দেখবেন স্বাস্থ্যটা ভালো থাকবে এবং মনটাও ভালো থাকবে। থাকবে কিনা বলুন? 3 নম্বর উপকার জানেন? এটা মারাত্মক। এই অফিসের এবং এই সরকারের প্রচেষ্টায় এইরকম যে আয়োজন করেছেন, এই সাংস্কৃতিক কালচারে যে আয়োজন করেছেন, আপনাদের এই হাততালি দিলে ওনাদের মনোবলটা ভাবে, যারা করিয়েছেন, উদ্যোক্তারা আছেন, আর আমরা যে শিল্পী এবং পিছনের শিল্পীরা যে আছেন, এইরকম হাততালি দিতে থাকলে ওনাদেরও মনোবল বাড়বে। বাড়বে কিনা বলুন? শিল্পীরা কি চাই? এগুলো তো চাই নাকি দাদা ভাই? এত রকমের উপকার তো পেলেন, কিন্তু কি পয়সা খরচ হয়েছে বলুন? পয়সা খরচ হয়েছে দিদিভাই বলুন? নিশ্চয়ই হয়নি বিনা পয়সায় উপকার। তাই বলি, বিনা পয়সায় যখন উপকার পেয়েছেন, তো একবার পিছন থেকে সবাই মিলে হাততালি দিন, প্লিজ সবাই মিলে হাততালি দিন। বিনা পয়সায় উপকার, কোনো পয়সা উপস্থিত দর্শক মন্ডলী, এবার আমরা কিন্তু অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আর অনুষ্ঠান যদি শুরু না করি তাহলে আমাদের লেট হয়ে যাবে। আর লেট হলে কি হবে জানেন? লেট হলে পরেই বড্ড বিলম্ব হয়ে যাবে। আর বিলম্ব হলে কি হবে জানেন? বড্ড দেরি হয়ে যাবে, তাই না? তাই দর্শক মন্ডলী, আমি অনুষ্ঠান শুরু করার পূর্বে যে আমাদের সামনে মাতা পিতাদের মতো গুরুজন ব্যক্তিরা রয়েছেন, প্রথমে ওনাদের পায়ে প্রণাম নমস্কার জানাবো, এবং ছোট ছোট ভাই বন্ধুরা রয়েছেন, ওনাদেরকে বুক ভরা ভালোবাসা দেবো। এবং আমাদের মানুষকে মানুষ করার জন্য কত কবি, কত লেখক, কত সংগ্রামী বীর ভারতবর্ষকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছেন, ওনাদেরকে স্মরণ রেখেই আমরা কিন্তু অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। কেমন দিদিমণি? আমি বলি কিনা, আমি যে সমস্ত কথাগুলো বললাম তার উপরে ভিত্তি করে আমরা অনুষ্ঠানটা করি। কেমন? তাহলে শুরু করা যায়।
নাম জানাই গো মোরা জানা গোপ্রনা নাম জানাই গো মোরা জানাই গো মোর স্মরণে আছে যত কবিগণের প্রণাম জানাই গো মোরা জানাই গো প্রণাম প্রণাম জানাই গো মোরা জানাই গো প্রণাম মোর স্মরণে আছে যত কবিগণের নাম স্মরণে আছে যত কবিগণের নাম উপস্থিতি বয়স্কদের জানায় নমস্কার রাজা ভগ্নী বন্ধুকে দি প্রীতি সংগ্রামী সাথীকে বিরক্তি মুশকিলা সংগ্রামী সাথীকে বিরক্তি মুশকিলা ঘনিষ্ঠদের স্নেহ আদর ভালোবাসা দিলাম ঘনিষ্ঠদের স্নেহ আদর ভালোবাসা দিলাম চন্দ্র আর মধুসূদন দ্বিজেন্দ্রলাল কামিনী রায় যতীন্দ্র স্মরণ করি কবি গুরু বিশ্ব কবির নাম স্মরণ করি কবি গুরু বিশ্ব কবির নাম যার সুখ্যাতি রসীমাহীন সারা মত যার সুখ্যাতি রসীমাহীন সারা মত যতীন্দ্রনাথ বিষ্ণু মহিল হুমায়ুন কবি স্মরণ করে জানাই মোরা ভক্তি সুগভী কবি বেঞ্জামিনের কথা জানেন বিশ্ববাসী কবি হওয়ায় অপরাধে যার হয়েছে ফাঁসি সব শেষেতে জানাই মোরা সংগ্রামী সেনা সব শেষেতে জানাই মোরা সংগ্রামী সেনা সুকান্ত ভট্টাচার্য নজরুল ইসলাম সুকান্ত ভট্টাচার্য
নজরুল ইসলাম। এই যে ও দিদিমণি, বলো, এটা কি লাগা তোমার আবার কিছু হয়েছে নাকি? হয়েছে মানে? তুমি কি দেখে বুঝতে পারছো না যে কি আমার অবস্থাটা হয়েছে? কই, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না তাই না? কই না তো। নাচতে নাচতে এমন জোরে ধাক্কাটা দিলে তো আমার কারখানাটা ছিঁড়ে এখন আমি কি করে নাচ দেখাই বলো দেখিনি? এই যে মাখনলাল, হ্যাঁ। তুমি কি এই শীতের রাতে বাইরে ছিলে যে তোমার তারে কুয়াশা পড়ে কারখানা ছিঁড়ে গেল? এই যে দিদিমণি, বলো। কি আর বলবো, এই যে মোবাইল ইন্টারনেট এইগুলা উঠে গিয়ে কি হয়েছে জানো? কি হয়েছে? আমাদের মালদা ডিস্ট্রিক্টে এই কলকাতা থেকে যাত্রা যেত, আর 1 মাস 2 মাস ধরে তার প্রস্তুতি নেওয়া হতো, কিন্তু এই নেট মোবাইল উঠে গিয়ে কি হয়েছে জানো? এই যাত্রা তো আর আসেই না। আর কি হয়েছে? কি হয়েছে? এই ছোট ছোট বাচ্চারা 6 মাস থেকে শুরু করে মোবাইল হাতে না দেখালে পরে তারা খাওয়ারও খেতে চায় না গো, এমন হালটা হয়েছে। এই কথাটা কিন্তু তুমি সত্যিই বলেছো গো। দিদি বলি, হ্যাঁ বলো। আর কি বলবো জানো? কি হয়েছে? কত যে এই মোবাইল এসে ভাইরাসটা হয়েছে তোমাকে বলে বুঝাতে পারবো না। ভাগ্যিস এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একে লোক সংস্কৃতি আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্রে যে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, তাই আমাদের মানব পুতুল দেখাবার সুযোগটা করে দিয়েছেন গো। তাই আমাদের পক্ষ থেকে উনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা যে অনুষ্ঠান এখানে নিয়ে এসেছেন উনাদেরকে জানাই আমার অনেক অনেক ধন্যবাদ। তাই দিদিমণি বলি কি, আর দেরি না করে কারখানা জোড়ো লাগিয়ে দিবে গো। আমি যদি তোমার তার জোড়া না লাগাই তাহলে কি হবে গো? জোড়া না লাগালে পরে কি হবে জানো? কি হবে? এরপরে আরো শিল্পীরা বসে রয়েছে, আর আমাদের সামনে যে দর্শকরা রয়েছে তারা ইট পাটকেল ছুটতে শুরু করবে। সেই ইট পাটকেল তো আমার গায়ে লাগবে না, তোমার কারখানাও লাগবে, তোমার কারখানাটাও ছিঁড়ে যাবে, তখন তুমিও পড়ে থাকবে। কিন্তু এটা করলে তো চলবে না, তাড়াতাড়ি কারখানা লাগিয়ে দাও, এরপরে শিল্পীরা রয়েছে তাই না? বেশ, তাহলে আমি তোমার কারখানা কিন্তু জোড়া লাগিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করো কেমন? বেশ। এই যে ও দিদিমণি, হ্যাঁ বলো। একটু চালচলনটা ভালো করো কেমন? কেন গো? তোমার চালচলন দেখে কি মনে হয় জানো? কি মনে হয়? আসল কলিকাল, ঘোর কলিকাল। বেটা ছেলের যে কি দাম, তোমার মতো মেয়ে আর দিতে শিখলো না গো। একটু চালচলনটা ভালো করো কেমন? এই যে মাখনলাল, তুমি জানো না এই কলিযুগে ছেলে মেয়েদের সমান সমান অধিকার রয়েছে? মূর্খ অসভ্য কোথাকার। এই যে দিদিমণি, আমাকে সব কথা বলবে, মূর্খ সভ্য বলবে না কেমন? মূর্খর মতো কথা বলছো, মূর্খ না বলে থাকতে পারলাম না গো। ইস!
আমি তোমাকে মূর্খর মতো কথা বললাম? কি রকম কথা বললাম? আমাকে মূর্খ বলছো? আমি বলেছি চালচলনটা ভালো করো, আর শুট করে বলে দিলে আমি মূর্খ সভ্য? আমার ডিগ্রি সম্বন্ধে তোমার জানা আছে? ও, তোমার আবার ডিগ্রি রয়েছে? নিশ্চয়ই। আমাকে যখন মূর্খ বলেছো, তো তার আগে ডিগ্রিটা জেনে নেওয়া উচিত ছিল না তোমার? আর আমাকে বলছো মূর্খ সভ্য। যাক, আমাকে যখন মূর্খ সভ্য বলেছো, তোমাকে আমি দুটো প্রশ্ন করব। তোমাকে মূর্খ বললাম বলে তুমি আমাকে প্রশ্ন করবে? নিশ্চয়ই। এই প্রশ্নের যদি তুমি সঠিক উত্তর দিতে পারো, তাহলে ভাববো আমি মূর্খ, তুমি শিক্ষিতা। আর যদি না পারো, তাহলে কি হবে? এখান থেকে কান ধরে সোজা কিন্তু চলে যেতে হবে। কেমন? তুমি প্রস্তুত তো? আমি তো প্রস্তুত। তুমি তৈরি তো? হ্যাঁ গো। উপস্থিত দাদা ভাই, এই দিদিমণি আমাকে চট করে বলে দিল আমি মূর্খ সভ্য। তো আমি প্রশ্ন করব তো, কি বলেন আপনারা? আপনি যদি বলেন হ্যাঁ করেন, তো একটু হাততালি দিলে বুঝবো যে হ্যাঁ আমার দিকে আছেন আপনি। বেশ, প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে দিদিমণি, তুমি মন দিয়ে শোনো কেমন? বেশ। প্রথম প্রশ্নটা মন দিয়ে শুনবে। বলো তো, জীবেদের মধ্যে জাতীয় শত্রু কে? আর এমন শত্রু রয়েছে, এই শত্রু কি? বোম, পিস্তল, বন্দুক, লাঠি, হাসুয়া কিছু দিয়ে মারা যায় না। এমনকি এই শত্রু আবার এসপি হোক, ডিএসপি হোক, ডিএম হোক, মন্ত্রী হোক, যত বড় মস্তান হোক না কেন, কাউকে ছাড়ে না। বলো তো এই শত্রুর নাম কোনটা কি? তাহলে নিশ্চয় আতঙ্কবাদী। আতঙ্কবাদী? না, তুমি কি বলে আতঙ্কবাদী? এই যে দিদিমণি, এই যে কিছুদিন আগে পহেলগাঁয়ে যে হামলাটা হয়েছিল, পরবর্তীকালে সমস্ত আতঙ্কবাদীকে মেরেছিল। তাদেরকে কি দিয়ে মারা হয়েছিল? তাদেরকে তো গুলি করে মারা হয়েছিল গো। তাদেরকে গুলি করে মারা হয়েছিল। আর আমার প্রশ্নের মধ্যে কি ছিল? এই শত্রুকে বম, পিস্তল, হাসুয়া, লাঠি কিছু দিয়ে মারা যায় না। আর তুমি নিজেই বলেছো গুলি করে মারা হয়েছে। শুনে নাও, মনে করে যে সামনে ক্যামেরাম্যান রয়েছে। হ্যাঁ রয়েছি। রয়েছে তো? হ্যাঁ রয়েছে। আর তুমি বলছো মাওবাদী। তাহলে শোনো, জীবেদের মধ্যে জাতীয় শত্রু হচ্ছে গিয়ে বহুত ক্রিটিক্যাল, খুব গবেষণা করে বাই করেছি। জাতীয় শত্রু হচ্ছে গিয়ে মশা। মশা সেটা কি করে? সেটা কাউকে ছেড়েছে? মন্ত্রী হোক, ডিএসপি হোক, ডিএম হোক, কাউকে ছেড়েছে? এখানকার এমন কোনো মানুষ নেই যে মশার কামড় খায়নি। এই যে ক্যামেরাম্যানও রয়েছে, হ্যাঁ রয়েছে। তার কপালে একটা মশা বসলো, আর তোমাকে একটা বন্দুক দেওয়া হলো। বলা হলো দিদিমণি ওই মশাটাকে মারো তো। কে মারা যাবে? সে তো ক্যামেরাম্যান মারা যাবে। তোমার বন্দুকের আওয়াজে ভীম, ওদিকে মশা ভীম, ওদিকে ক্যামেরাম্যান। বলুন হবে কিনা বলুন? এই যে মাখনলাল, হ্যাঁ। তোমার কথাই যুক্তি রয়েছে। যুক্তি রয়েছে না, এই মশা কাউকে ছাড়েনি। এই যে মাখনলাল, হ্যাঁ। তোমার ডিগ্রিটা তো জানা গেল না। আমার ডিগ্রি? হ্যাঁ গো। একটাই প্রশ্ন তো, আমার ডিগ্রি? আমার ডিগ্রি আমি তো বলেছি এই পশ্চিমবাংলা ছড়িয়ে এখন সারা ভারতবর্ষের নাম্বার 1 ডিগ্রি আমারই গো। আমার ডিগ্রি হচ্ছে MBBS। তুমি ডাক্তার? ডাক্তার হতে যাবো কেন? ডাক্তার হতে যাবো কেন? আমি তো জানি এমবিবিএস মানে তো শুধু ডাক্তারি ডিগ্রি। না না না, এটা আমার নতুন ডিগ্রি গা। MBBS, M ফুল স্টপ, M এ মা, B ফুল স্টপ, B
এ বাবা, আর একটা বি ফুল স্টপ, বিয়ে বেকার, আর এস ফুল স্টপ, এসে সন্তান, সব মিলে হচ্ছে আমি মা বাবার বেকার সন্তান। আর ইংলিশে নাম দিয়েছি MBBS। আর আমি এই যে মাখনলাল, হ্যাঁ? এবার আমাদের কি করা উচিত গো? এবার কি করা উচিত? আমাকে মূর্খ অসভ্য বলতে 5 সেকেন্ডও টাইম লাগে না। আর তোমার মতো মেয়ে যদি ঠোঁটে লাল লিপস্টিক লেগে যায়, হ্যাঁ? তো তোমরা তো আবার বাবাকে বাবা বলতে ছেড়ে দেবো। তাহলে আমরা কি বলি গো? কি বলি বলবো, আমি তোমাকেই বলছি। এর মতো মেয়ে যদি ঠোঁটে লাল লিপস্টিক লেগে যায়, কি বলে জানেন? ড্যাডি, হাউ আর ইউ ড্যাডি। তার মানে বুঝতে পারলে? কই না তো। বুঝতে পারলি না? বাবা বাবা, ঠোঁটে ঠোঁট লাগছে, লিপস্টিকটা উঠে যাচ্ছে। ড্যাডি, ঠোঁট দুটো ফাঁক থেকে গেল, লিপস্টিকটাও বেঁচে গেল। আর দূর থেকে দেখে মনে করো বাবা, মেয়েটা কি শিক্ষিতা রে, এই হচ্ছে তো আমার স্টাইল গো। আর আমাকে বলছে মূর্খ সভ্য। যাক, এরপরে শিল্পীরা রয়েছে, ওনাদের আমাদের পরে গান, এই লাস্ট গান। আমরা আমাদের বাড়ি কোথায়, পোস্ট কোথায়, আমাদের নাম কি, আমাদের মোবাইল নাম্বার কত, এই গানের মাধ্যমে পাবেন। আর এই গানের তালে তালে একটু আপনারা পারলে একটু হাততালি দিতে থাকবেন, আর পারলে একটু আমার সাথে নাচবেন। মোট কথা আমরা পরিচয় ঠিকানা দিয়ে আমরা বিদায় নেব, কেমন দিদিমণি? বলো। তাহলে আমরা পরিচয় ঠিকানা দিয়ে বিদায় নিই, কেমন? বেশ। করে যাই আমরা অনুষ্ঠানের শেষে, এবার ঠিকানা জানাই। পুতুল নাচ করে যাই আমরা অনুষ্ঠানের শেষে, এবার ঠিকানা জানাই। যোগাযোগ যদি চাও তবে ঠিকানাটা ভালো করে মনে রাখা যায়। যোগাযোগ যদি চাও তবে ঠিকানাটা ভালো করে মনে রাখা যায়। সবার মধ্যে পরিচয়টা জানিয়ে দিয়ে এবার মোরা জানাবো বিদায়। জানাবো বিদায় রে, জানাবো বিদায় রে, জানাবো বিদায়। টেলিফোন নম্বরে নোট করে নাও, টেলিফোন নম্বরে নোট করে নাও, লিখতে হবে আসল ঠিকানায়। আসল ঠিকানায় রে, ঠিকানায়, আসল ঠিকানায় রে, আসল ঠিকানায়। বাজাই ঢোল, মিঠুন মন্ডল
সাগরের মতো তার দিয়ে তাই না করে কোরাস এই তোমাদের পরিচয় ঠিকানা দিয়ে আমার মনে জানাচ্ছি বিদায়। জানাচ্ছি বিদায় রে জানাচ্ছি বিদায় 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 এর সাথে সবাই মিলে জানাচ্ছি বিদায়